তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 14 পেপার অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই পেপারের মডিউল 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কী থাকছে দেখো, বাজেট কাকে বলে, ভারতে বাজেট প্রণয়ন ও অনুমোদনের পদ্ধতি আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। জনপ্রশাসনে অর্থের ভূমিকা অপরিসীম। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদ কৌটিল্য বলেছিলেন, সব কাজের মূলেই রয়েছে অর্থ অর্থাৎ টাকা। একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের শাসন কাজ পরিচালনা, উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ, জনকল্যাণ সাধনের জন্য বিপুল অর্থের প্রয়োজন। আর এই সামগ্রিক আর্থিক প্রশাসনের মূল ভিত্তি বা চালিকা শক্তি হলো বাজেট। বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি সরকারের আর্থসামাজিক লক্ষ্যের একটি দর্পণ। বাজেট কাকে বলে? বাজেট শব্দটি ফরাসি শব্দ বুজেট থেকে এসেছে, যার অর্থ হলো চামড়ার থলে। সহজ কথায় বাজেট হলো আগামী এক অর্থবর্ষের জন্য সরকারের আনুমানিক আয় ও ব্যয়ের একটি পূর্ব পরিকল্পিত বিবরণ। ভারতের সংবিধানে বাজেট শব্দটি সরাসরি ব্যবহার করা হয়নি। সংবিধানের 112 নম্বর ধারা অনুযায়ী একে বার্ষিক আর্থিক বিবরণী বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বাজেট হলো এমন একটি আইনি ও প্রশাসনিক হাতিয়ার যার মাধ্যমে আইনসভা শাসন বিভাগের ওপরে আর্থিক নিয়ন্ত্রণ বজায় রাখে এবং দেশের অর্থনীতিকে সঠিক দিশা প্রদান করে। এবার ভারতে বাজেট প্রণয়ন ও অনুমোদনের পদ্ধতি। এখানে প্রথমেই আছে প্রণয়ন প্রক্রিয়া অর্থাৎ বাজেট কিভাবে প্রণয়ন করা হয়। প্রথম পয়েন্ট হচ্ছে তথ্য ও হিসাব সংগ্রহ। সাধারণত আগস্ট সেপ্টেম্বর মাস থেকে বাজেট তৈরির কাজ শুরু হয়। অর্থমন্ত্রক বিভিন্ন সরকারি দপ্তর মন্ত্রকগুলির কাছে আগামী বছরের সম্ভাব্য ব্যয়ের হিসাব চেয়ে পাঠায়। তারপর হচ্ছে ব্যয় বরাদ্দ পর্যালোচনা। বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত ব্যয়ের হিসাব অর্থমন্ত্রক খুঁটিয়ে পরীক্ষা করেন। প্রয়োজন বোধে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনা করে ব্যয়ের পরিমাণ কমানো বা রদবদল করা হয়। তারপর হচ্ছে চূড়ান্ত খসড়া ও ক্যাবিনেটের অনুমোদন। আয় ব্যয়ের সমস্ত হিসাব একত্রিত করে অর্থমন্ত্রক বাজেটের চূড়ান্ত খসড়া তৈরি করে। এরপর সেটি চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা বা ক্যাবিনেটের কাছে পেশ করা হয়। তারপরের পয়েন্ট হচ্ছে আইনসভার অনুমোদন প্রক্রিয়া। এখানে কি বলা হচ্ছে, এখানে প্রথম পয়েন্ট হচ্ছে সংসদে বাজেট পেশ। সাধারণত ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অর্থমন্ত্রী লোকসভায় বাজেট পেশ করে। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী যে ভাষণ দেন তাকে বাজেট ভাষণ বলা হয়। সাধারণ আলোচনা। বাজেট পেশ হওয়ার কয়েকদিন পর সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। এই পর্যায়ে শুধুমাত্র সরকারি নীতির সামগ্রিক রূপরেখা নিয়ে আলোচনা করা হয়, কিন্তু কোনো ভোটাভুটি হয় না। বিভাগীয় কমিটির পর্যালোচনা। সাধারণ আলোচনার পর প্রায় 3 থেকে 4 সপ্তাহের জন্য সংসদের অধিবেশন স্থগিত থাকে। এই সময় সংসদের বিভিন্ন বিভাগীয় স্থায়ী কমিটির মন্তব্যগুলি ব্যয় বরাদ্দের দাবিগুলি বিস্তারিতভাবে পরীক্ষা করে এবং লোকসভায় রিপোর্ট পেশ করে। তারপরে ব্যয় বরাদ্দের দাবির ওপর ভোট গ্রহণ। কমিটির রিপোর্ট জমা পড়ার পর লোকসভার প্রতিটি মন্ত্রকের অনুদানের দাবি ওপর আলাদাভাবে আলোচনা ও ভোটাভুটি হয়। এই পর্যায়ে বিরোধী দলগুলি চাইলে সরকারের ব্যয় কমানোর জন্য ছাঁটাই প্রস্তাব আনতে পারে। তারপরে বিনিয়োগ বিল পাস। ব্যয় বরাদ্দ মঞ্জুর হওয়ার পর ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ তোলার আইনি অধিকার পাওয়ার জন্য সংসদে বিনিয়োগ বিল পাস করা হয়। তারপরে অর্থ বিল পাস। সরকারের নতুন কর বসানো বা পুরনো করের কাঠামো পরিবর্তনের প্রস্তাবগুলি কার্যকর করার জন্য সবশেষে অর্থ বিল পাস করানো হয়। অর্থ বিল পাস হওয়ার পরেই বাজেট অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এবার উপসংহারটা তোমরা দেখে নাও। এইভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। পরের প্রশ্ন আছে, ভারতে সরকারি ব্যয়ের উপর সংসদীয় নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এখানে দুটো কমিটি সম্পর্কে আমরা জানব।
একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি আর একটা হচ্ছে এস্টিমেট কমিটি। আর 5 নম্বরেরও যদি তোমাদের প্রশ্ন আসে বা 10 নম্বরেরও প্রশ্ন আসে যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি সম্পর্কে লেখো বা এস্টিমেট কমিটি সম্পর্কে লেখো, সেক্ষেত্রেও তোমরা অ্যান্সার করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটা। আলোচনায় আসছি তার আগে একটা বিষয় বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এছাড়া তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও, সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো প্রশ্নের উত্তরটা এবারে বুঝে নাও। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনসভার একটি অন্যতম প্রধান দায়িত্ব হল সরকারি অর্থের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা। ভারতের সংসদীয় ব্যবস্থায় শাসন বিভাগ বা মন্ত্রিসভা সংসদের পূর্বানুমান ছাড়া কোনো নতুন কর আরোপ করতে বা ভারতের সঞ্চিত তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করতে পারে না। তবে সংসদের পক্ষে দৈনন্দিন সরকারি ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখা বা বিশদ তদারকি করা কার্যত অসম্ভব। এই কারণে সরকারি ব্যয়ের যথাযথ মূল্যায়ন এবং অপচয় রোধ করার জন্য সংসদ কয়েকটি শক্তিশালী আর্থিক কমিটির ওপর নির্ভর করে। এই কমিটির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পাবলিক অ্যাকাউন্ট কমিটি আর হচ্ছে এস্টিমেট কমিটি। এই কমিটিগুলি সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে শাসন বিভাগের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। এবার পাবলিক অ্যাকাউন্ট কমিটি সম্পর্কে দেখো। ভারতীয় সংসদীয় আর্থিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্ট কমিটি বা সরকারি হিসাব রক্ষক কমিটি, এইভাবেও প্রশ্ন আসতে পারে যে সরকারি হিসাব রক্ষক কমিটি, বাংলাটাও মনে রাখবে, হলো প্রাচীনতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। 1921 সালে ভারত শাসন আইন, 1919 সালে এর অধীনে এই কমিটি বলছে ভারত শাসন আইন বলছে 1921 সালের ভারত শাসন আইন এবং 1919-এর অধীনে এই কমিটি প্রথম গঠিত হয়। বর্তমানে এই কমিটির মোট 22 জন সদস্য থাকে, যাদের মধ্যে 15 জন লোকসভা থেকে এবং 7 জন রাজ্যসভা থেকে একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মে নির্বাচিত হয়। সরকারের কোনো মন্ত্রী এই কমিটির সদস্য হতে পারে না। 1967 সাল থেকে ভারতীয় সংসদে একটি প্রথা চালু হয়েছে। এই কমিটির চেয়ারম্যান সাধারণত প্রধান বিরোধী দল থেকে নির্বাচিত হবেন, যা আর্থিক তদন্তের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে সাহায্য করে। পাবলিক অ্যাকাউন্ট কমিটির মূল কাজ হলো ভারতের নিয়ন্ত্রক ও মহা হিসাব পরীক্ষকের ক্যাগের বার্ষিক প্রতিবেদনগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা। সংসদ সরকারের বিভিন্ন দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ করে তা নির্দিষ্ট উদ্দেশ্যেই ব্যয়িত হয়েছে কিনা এবং নির্ধারিত আইনি সীমার মধ্যে ব্যয় করা হয়েছে কিনা তা খতিয়ে দেখাই এই কমিটির প্রধান দায়িত্ব। কমিটি দেখে যে ব্যয়ের ক্ষেত্রে যথাযথ নিয়ম ও পদ্ধতি মানা হয়েছে কিনা এবং কোনো আর্থিক অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার ঘটেছে কিনা। ভারতের ক্যাগ এই কমিটির বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক হিসাবে কাজ করে। যদিও এই কমিটির অর্থ ব্যয়ের পর তার হিসাব পরীক্ষা করে তবুও এই তদন্তের সম্ভাবনা শাসন বিভাগকে আর্থিক বিষয়ে সর্বদা সতর্ক ও দায়িত্বশীল রাখে। এবার হচ্ছে এস্টিমেট কমিটি। সরকারি ব্যয়ের ওপর নজরদারি চালানোর জন্য গঠিত আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি হলো এস্টিমেট কমিটি বা আনুমানিক ব্যয় কমিটি। স্বাধীন ভারতে 1950 সালে তৎকালীন অর্থমন্ত্রী জন মাথাইয়ের সুপারিশে এই কমিটি প্রথম গঠিত হয়। এবার কি বলা হচ্ছে দেখো, এই কমিটির মোট সদস্য হচ্ছে 30। এরা সকলেই লোকসভা থেকে নির্বাচিত। রাজ্যসভার কোনো সদস্য এই কমিটিতে থাকে না। পাবলিক অ্যাকাউন্ট কমিটির মতো সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে এর সদস্যরা নির্বাচিত হন। কোনো মন্ত্রী এর সদস্য হতে পারেন না। এস্টিমেট কমিটির মূল কাজ হলো সরকারের পেশ করা বাজেটের ব্যয় বরাদ্দের অনুমোদন বা এস্টিমেটগুলি বিস্তারিতভাবে পরীক্ষা করা। সরকারি প্রশাসনে কিভাবে মিতব্যয়িতা আনা যায়, কিভাবে প্রশাসনিক সংগঠনের উন্নতি ঘটানো যায় এবং দক্ষতা বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে এই কমিটি সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেয়। সরকার যে নীতির ভিত্তিতে বাজেট তৈরি করে সেই নীতির আওতায় বরাদ্দকৃত অর্থ সঠিক, যুক্তিসঙ্গত এবং পরিমিত ব্যবহার হচ্ছে কিনা তা নির্ধারণ করা এই কমিটির কাজ। প্রয়োজনে তারা বিকল্প নীতিরও সুপারিশ করতে পারে। বাজেট পেশ হওয়ার পর সারা বছর ধরে এই কমিটি বিভিন্ন দপ্তরের
মানে আনুমানিক ব্যয় পরীক্ষা করতে থাকে, তাই একে অনেক সময় ধারাবাহিক মিত ব্যয়িতা কমিটি হিসাবেও আখ্যায়িত করা হয়। এবার উপসংহারটা দেখে নাও। এইভাবে তোমাদের উত্তর লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।